নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মনে হয় এই উত্তরটা হয়তো ভারতের পক্ষ থেকে দরকারি ছিল। যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছিল, তা যে ভারতকে সম্পূর্ণভাবে অশান্ত করার বড় ষড়যন্ত্র, তা কিন্তু বুঝতে পারছিলেন একাধিক আন্তর্জাতিক মহল। বলা ভালো, বাংলাদেশের পক্ষ থেকেই এই বিষয়টা কিন্তু জেনে শুনে ভারতকে উস্কানি দেওয়ার জন্য করা হচ্ছিল। বাংলাদেশের এক অধ্যাপক ঠিক কিছুদিন আগে দাবি করেছিলেন পাকিস্তান থেকে J-17 ফাইটার জেট আনা হোক এবং ভারতে যে সেভেন সিস্টার্স অঞ্চল আছে সেই অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে সাহায্য করুক বাংলাদেশের ইউনিট সরকার। এই একাধিক ঘটনার পর পাকিস্তানপন্থী মনোভাব যে বাংলাদেশের বাড়ছিল তা কিন্তু বোঝা যায়। কালকে এক ভয়ানক খবর আমাদের সামনে আসে। দেখা যায় পাকিস্তান নাকি বাংলাদেশকে 16টি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে নাকি বাংলাদেশ টাকা দিয়ে কিনেছে, সে বিষয়ে এখনো তথ্য যেহেতু সামনে আসেনি, ধরে নেওয়া যায় পাকিস্তান বাংলাদেশকে এই বিমানগুলোকে উপহার স্বরূপ দিয়েছে। এবার বাংলাদেশের সামনে এমন কি যুদ্ধ আছে যার জন্য পাকিস্তানের মতো একটা দেশ থেকে বিমান কিনতে হবে বা আনতে হবে, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু পড়ে যায়। ধাপে ধাপে পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ লেভেলে চলে যায়, তা কিন্তু একাধিক চুক্তি মারফত বা একাধিক বিভিন্ন ঘটনায় কিন্তু আমরা বুঝতে পারি। আমি 4 থেকে 5টা ঘটনা শুধু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, তারপর আমি বলবো আজকে ভারতবর্ষের পক্ষ থেকে কি এমন স্টেটমেন্ট দিল তা নিঃসন্দেহে ভারত করা হুঁশিয়ারি দিয়ে কার্যত বুঝিয়ে দিল বাংলাদেশ এবং পাকিস্তানের এই সম্পর্ক ভারতবর্ষ কোনোভাবে ভালোভাবে দেখছে না এবং মেনে নেওয়ার তোর কোনো কথাই নেই। কিছুদিন আগে আপনারা দেখবেন এই J-17 এক অধ্যাপক পাকিস্তানকে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন যে 71-এ মুক্তিযুদ্ধের সময় যা হয়েছিল সেই ইতিহাসকে ভুলে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। তিনি আরো গভীরে গিয়ে বলেছিলেন জাতির পিতা হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহর নাম ঘোষণা করা হোক। খোদ ঢাকা শহরে এমন একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল যেখানে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে জাতির পিতা হিসাবে জিন্নাহর জন্মদিন পালন করে তাকে জাতির পিতা ঘোষণা করা হোক, এই দাবি কিন্তু ঢাকা শহর থেকে উঠেছিল। অর্থাৎ ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতা যুদ্ধ লড়েছে, তারা যদি আজকে ব্রিটিশদের প্রশস্তি বাক্য গায় তা নিঃসন্দেহে দৃষ্টিকটু এবং একই সঙ্গে দেশ বিরোধী কাজের কিন্তু সমতুল্য হতে পারে। তাই মহাত্মা গান্ধী কিংবা ভারতবর্ষের যত স্বাধীনতা সংগ্রামী আছে তাদের অবদান ভুলে গিয়ে ব্রিটিশদের জয়গান গাইতে হবে, এই ভুল যদি ভারতবাসী করে তাহলে কিন্তু সেটা রাষ্ট্রদ্রোহী মামলার সমান হতে পারে বলে মনে করেন অনেকে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিটা দেখুন, যে বাংলাদেশকে ভারতীয় সেনাবাহিনী কার্যত মুক্তিযুদ্ধে সাহায্য করলো পাকিস্তানের সঙ্গে লড়ার জন্য, সেই পাকিস্তানি মুভমেন্ট আজকে বাংলাদেশের সমাজে কিন্তু সঞ্চারিত হয়েছে, যা ভারতবর্ষ কিন্তু কোনোভাবে ভালোভাবে নেবে না। শুধু জাতির পিতাকে বদলে দেওয়া নয়, পাকিস্তানের সঙ্গে একাধিক ডিল করার পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা এসেছে কিছুদিন আগে, যেখানে তারা বলেছে বাংলাদেশি ভাই তোমাদের আমরা পরমাণু বোমা তুলে দেব। প্রথম কথা, যে বক্তৃতা দিয়েছে সে পাকিস্তানের কোন পোস্টে আছে আমি জানি না, কিন্তু পরমাণু বোমা বাংলাদেশকে কেন পাকিস্তান হঠাৎ করে তুলে দিতে যাবে তা হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের একমুখী নিশানায় কিন্তু পড়েছিল ভারতবর্ষ, তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে শুরু করে দেন। কালকে বিমান পরিষেবা চালু হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের, কালকে অফিসিয়ালি এটা চালু হয়েছে, 2-3 দিন আগে ঘোষণা হয়ে গেছিল। বিমান পরিষেবা হঠাৎ করে করাচির সঙ্গে বাংলাদেশের কেন চালু হলো সেই বিষয়ে উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে নেই। পাকিস্তানে এই ভিসা দেওয়ার আগে অত্যন্ত সতর্ক হয়ে গেছিল হাসিনা প্রশাসন, কারণ তারা জানতো যে দেশকে নিয়ে জাতিসংঘ প্রশ্নচিহ্ন তুলেছে, আমেরিকা প্রশ্নচিহ্ন তুলেছে, ভারত প্রশ্নচিহ্ন তুলেছে, ঠিক সেখানে পাকিস্তানের সঙ্গে ভিসা এই পর্যায়ে আমরা নিয়ে যাব না যাতে বাংলাদেশের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন আসে। মোহাম্মদ ইউনূস কালকে এসে করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ভিসার এই পুরো ব্যবস্থাটা অত্যন্ত শিথিল এবং সহজ। অর্থাৎ এখন বিমানে চড়ে যে কোনো পাকিস্তানি খুব সহজেই বাংলাদেশের অ্যাক্সেস পেয়ে যাবে, আর বাংলাদেশের অ্যাক্সেস পেয়ে যাওয়া মানে ভারতের সুরক্ষার অ্যাক্সেস পেয়ে যাওয়া। আর সেখানে বিজেপি যেভাবে পাকিস্তানপন্থী হয়ে গেছে, তারা ভারতের অনুপ্রবেশকারী করে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করতে পারে, তা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। তবে কিছুদিন আগে আরো একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে,
যেখানে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে খতরনাক দেশের যে লিস্ট, টপ 10-এর মধ্যে বর্তমানে 3 মাসে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আছে। প্রথমে আছে ইসরায়েল, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় বাংলাদেশ, যেই দেশে কিন্তু বর্তমানে স্বাধীনতা নেই সাংবাদিকদেরও, অর্থাৎ সাংবাদিকদের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সেও বাংলাদেশ কিন্তু টপ 3-তে চলে এসছে, যদিও এটা নেগেটিভ উপায়ে আপনাকে ভাবতে হবে। অর্থাৎ সব মিলিয়ে এই ধরনের রিপোর্ট মোহাম্মদ ইউনূসকে কিন্তু কার্যত ধরাশায়ী করতে পারে। আর এখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক একটা জোট তৈরি করার কিন্তু চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু আখেরে দেখা যায় আমেরিকা তার পাশে নেই, ইউএন এর কোনো দেশ তার পাশে নেই, কিন্তু পড়ে আছে একমাত্র মোহাম্মদ ইউনূসের কায়দায় দেশ চালানো একটি দেশ, পাকিস্তান। আর পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, যা ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু করা থ্রেট, তা কিন্তু ভারতবর্ষ আজকে বুঝতে পেরেছে, যদিও আজকে এই বিষয়ে মুখ খুলেছে, বুঝতে পেরেছে অনেক আগেই। কিছুদিন আগে পাকিস্তান থেকে অস্ত্র কিনবেন এরকম একটি কথা আমাদের সামনে উঠে আসে, যদিও সেই খবরের ভিত্তিতে একাধিক সংবাদপত্র এই খবরের সত্যতা স্বীকার করে লিখেছিল হাসিনা সরকার যত পরিমাণ অস্ত্র বিদেশ থেকে কিনতেন তার প্রায় 50 গুণ অস্ত্র মোহাম্মদ ইউনূস নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে আনছেন। অর্থাৎ সামরিক শক্তিকে, সেনাবাহিনীকে শক্তিশালী করতে গিয়ে পাকিস্তানি একমাত্র ভরসা মোহাম্মদ ইউনূসের, তা কিন্তু কালকে আরো একবার প্রতিষ্ঠা হলো। আর করাচি থেকে যে জাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে বা চট্টগ্রাম বন্দরে এসছে, সেই কন্টেনারে যে আজও কি আছে সে বিষয়ে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট এখনো বাংলাদেশের পক্ষ থেকে আসেনি। অর্থাৎ সব মিলিয়ে প্রো পাকিস্তানি একটা মুভ বাংলাদেশকে কিন্তু কার্যত অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, অন্তত আন্তর্জাতিক মহলে। এরপরে দুটো ছবি আমাদের সামনে আসে। প্রথম ছবিতে দেখা যায় পাক হাই কমিশনের সঙ্গে মিটিং করছেন বিএনপির সর্বময় কর্তা বা নেত্রী খালেদা জিয়া। প্রথম কথা হলো, এই মিটিংটি হয়েছে বিএনপি নেত্রীর বাড়িতে, কোনো অফিসিয়াল মিটিং নয়। অর্থাৎ যে বিএনপির বিরুদ্ধে পাকিস্তানপন্থী হয়ে যাওয়ার অভিযোগ ছিল, তারা হঠাৎ করে কেন পাকিস্তানের হাই কমিশনারকে বাড়িতে ডেকে মিটিং করলেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এরপরেই দেখুন বিএনপি যথারীতি ভারত বিরোধী একটা স্ট্যান্ড কিন্তু নিতে শুরু করেছিলেন। অর্থাৎ যে বিএনপি ভারতের হাই কমিশনের সাথে মিটিং করে ভারতকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছিল ঠিক 2 মাস আগে, সেই বিএনপি এখন সব থেকে বড় ভারত বিরোধী। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে মিটিং এ এমন কি হলো যাতে বিএনপি নিজেদের স্টান্টটা বদলে দিলেন, সেটাই কিন্তু এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় যে ছবিটি আসে, সেই ছবি কিন্তু কালকে প্রকাশ পাওয়ার পর নিঃসন্দেহে অনেক সমীকরণ বদলে যাবে। দেখা যায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিটিং হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের কোনো কর্তার। কিসের জন্য এই মিটিং? অন্য দেশের সেনাবাহিনীর সঙ্গে অন্য দেশের আরেকটি দেশের সেনাবাহিনী কখন মিটিং করে বলুন তো? যখন 1971-এ ভারতের সঙ্গে বাংলাদেশের সেনারা মিটিং করেছিলেন, অর্থাৎ যুদ্ধে একে অপরের পাশে থাকার জন্য। এই গোপন মিটিং এর ছবি যখন ফাঁস হয়ে যায়, তখন বাংলাদেশ সেনাবাহিনীর বা সেনাপ্রধানের আসল রূপ কিন্তু আন্তর্জাতিক স্তরে কার্যত সামনে চলে আসে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তারা কি একদম আলটিমেটামের পথে যেতে চায়? অর্থাৎ দিনের পর দিন বিজেপি বা বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, তার নেপথ্যে পাকিস্তান ছিল এতদিন সকলেই বুঝতে পারছেন। কিন্তু এই মিটিং এর ছবি প্রকাশ পাওয়ার পর এই বোঝাটা সত্যি কথায় পরিণত হয়ে গেল। কিসের জন্য দুই দেশের সেনাবাহিনীর কর্তারা মিটিং করলেন, আজ কিন্তু জলের আলোর মতো পরিষ্কার। আর এখানেই কিন্তু সব থেকে বড় বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছেন ভারতবর্ষ, যেখানে তারা পাকিস্তানের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তবে তার আগে আরো একটা জিনিস হয়ে গেছে ঠিক 2-3 দিন আগে। কি হয়েছে জানেন? যে জিনিসটা হয়েছে তাতে আন্তর্জাতিক মহল কিন্তু কার্যত শিহরিত হয়ে গেছে। ভারত যাকে মোস্ট ওয়ান্টেড এর তালিকায় নিয়ে এসেছিল সেই সংগঠক, শুধু ভারত কেন, ইউকে, ইউএন এর মতো দেশরা কার্যত যাকে ব্যান করেছিল, নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই জেইএম চিফ মাসুদ আজহারের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। কোথা দিয়ে ভাইরাল হলো? ভাইরাল হলো পাকিস্তান থেকে। অর্থাৎ যে ব্যক্তি 21 বছর ধরে নাকি পাকিস্তানে ছিলেনই না, যে দাবি পাকিস্তান সরকার বারংবার করেছেন, সেই ব্যক্তির ভিডিও ভাইরাল হয়ে গেল পাকিস্তানের ভাওয়ালপুর নামক একটি জায়গা থেকে, যেখানে দেখা গেল এই সকল ব্যক্তিরা একটি ধর্মীয় সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সামনে অসংখ্য মানুষের ভিড় বা এই ব্যক্তির হয়ে গলা ফাটাচ্ছিলেন, চিৎকার করছিলেন,
উৎফুল্ল উল্লসিত হয়ে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছিলেন। অর্থাৎ জেইম চিফ মাসুদ আজহারের এই ভিডিও ভারতবর্ষের কাছে কিন্তু নিঃসন্দেহে অশনি সংকেত। ঠিক যেমন অশনি সংকেত ভারত বাংলাদেশের মধ্যে এই সেনাবাহিনীর গোপন বৈঠকের এই ছবি ফাঁস হয়ে যাওয়া। এই মাসুদ আজহার কিন্তু পাকিস্তানে জেলে ছিল বলে দাবি করেছিল পাকিস্তান সরকার। পরবর্তীকালে ভারতের চাপের কাছে নতি স্বীকার করে তারা বলেছিল তিনি আফগানিস্তানে পালিয়ে গিয়ে তালিবানদের আশ্রয়ে আছেন, আমরা কিছু করতে পারবো না। কিন্তু এই মাসুদ আজহার, যিনি কিনা ইউকে এবং ইউএস এর ডেজিগনেটেড একজন টেরোরিস্ট, এই ব্যক্তি কিভাবে হঠাৎ করে 21 বছর পর জনসমক্ষে চলে এলো এবং সেই ভিডিও ভাইরাল হয়ে গেল, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ যেভাবে বাংলাদেশ প্রো পাকিস্তানপন্থী হচ্ছে, যেভাবে বাংলাদেশের একাধিক স্লিপার সেল আবার অ্যাক্টিভ হচ্ছে, যেভাবে জেইম অ্যাক্টিভ হচ্ছে, যেভাবে হিজবুত অ্যাক্টিভ হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গিতে এই মাসুদ আজহার বাংলাদেশকে নিয়ে অন্য বড় কোনো পরিকল্পনা করছেন না তো? এই প্রশ্ন কিন্তু ভারতের একাধিক ইন্টেলিজেন্স কর্তারা ইতিমধ্যেই তুলে দিয়েছে। তার জন্য একটি পাল্টা প্রেস কনফারেন্স ভারতের পক্ষ থেকেও করা হয়েছে, যেখানে তারা এই পুরো বিষয়টা পাকিস্তানের ডুপ্লিকেসি বলেছে। তারা বলেছে পাকিস্তানের এটা বিশ্বাসঘাতক একটা স্টেপ। অর্থাৎ গোটা আন্তর্জাতিক স্তরে এতদিন আপনারা দাবি করছিলেন এই মাসুদ আজহার আপনাদের দেশে নেই, আপনারা তাকে জেলে রেখেছেন, কখনো বললেন আপনার আফগানিস্তানে তারা পালিয়ে গেছে, তালিবানের আশ্রয়ে তারা আছে, কিন্তু কিভাবে আজকে 21 বছর পর তারা একটি ভিডিও করে ভারতকে হুমকি দিলেন? কিভাবে এই ভিডিওতে সামনে এত মানুষ ভিড় করে এনার নামে জয়ধ্বনি দিল? কোথায় এখন মাসুদ আজহার? কিভাবে বাংলাদেশকে 16টা বিমান আপনারা দিলেন? কিভাবে বাংলাদেশকে আপনারা অস্ত্র দিচ্ছেন? কিভাবে বাংলাদেশকে পরমাণু বোমা সাপ্লাই করবেন বলছেন, কিসের ভিত্তিতে? অর্থাৎ যেভাবে ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হলো, পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো পাকিস্তানের এই দ্বিচারিতা, এই ডুপ্লিকেসি এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান সময়ে গভীর ষড়যন্ত্র ভারতবর্ষ কোনোভাবে অ্যাকসেপ্ট করে না এবং ফিউচারেও এই পুরো বিষয়টা নিয়ে কড়া হাতে দমন করতে পারে অজিত দোভাল এবং জয়শঙ্কর জুটি। ফের কি একটা সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা? কারণ এই মাসুদ আজহার কিন্তু 25 বছর ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছেন এবং ইন্টারন্যাশনালি ইনি অ্যাক্লেমড ডেজিগনেটেড, ইউএস এর ডেজিগনেটেড একজন ব্যক্তি, যিনি কিনা এই সকল কার্যকলাপের জন্য বিখ্যাত। তাহলে কি ভারতবর্ষ এবার আবার কোনো কড়া অ্যাকশনের দিকে যাচ্ছে? যেভাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে মিলে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায়? এই প্রশ্ন কিন্তু আমার থেকে যায়। আর বাংলাদেশকে সম্পর্কে যে রিপোর্ট, সাংবাদিকদের সম্পর্কে যে রিপোর্ট আজকে প্রকাশ্যে এসছে, শুধু সাংবাদিক কেন, সেই রিপোর্ট তো আরো একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয়। বাংলাদেশের আইনজীবীরাও কি সুরক্ষিত? চিন্ময় প্রভুর আইনজীবী প্রকাশ্যে এসে বলেছেন তাকে আদালতে হেনস্থা করা হয়েছে। চিন্ময় প্রভুর কেস আরো 1 মাস পিছিয়ে গেছে, কারণ তিনি নাকি লোকাল আইনজীবীর সাপোর্ট পায়নি। অর্থাৎ যে আমেরিকা বাংলাদেশকে কার্যত আইনকে, প্রশাসনকে এবং জুডিশিয়াল সিস্টেমকে তার নিজস্ব ফেয়ার জুডিশিয়াল সিস্টেম অনুযায়ী চলতে বলেছিলেন, সেই আমেরিকার কার্যত হুঁশিয়ারিও মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু পালন করছেন না বা শোনার প্রয়োজন মনে করছেন না। এর আগের দিন চিন্ময় প্রভুর বিরুদ্ধে যিনি আদালতে সওয়াল করতে গেছিলেন, তাকে মেরে এরা হাসপাতালে ভর্তি করে দেয়। কালকে নাকি লোকাল স্থানীয় কোনো আইনজীবী পায়নি বলে তার কেস জজ সাহেবরা সে অর্থে শোনেনি, উল্টে তার আইনজীবী দাবি করেছেন তাকে আদালতে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, যা বাংলাদেশের আইন প্রশাসন, আইন বিভাগের ক্ষেত্রে অত্যন্ত কলঙ্কজনক একটা অধ্যায়। অর্থাৎ শরিয়াত আইনকে এস্টাবলিশ করতে বাংলাদেশের ইউনূস যেভাবে চাইছেন, তা কিন্তু কোনোভাবেই বর্তমানে বাংলাদেশে মেনে নেওয়া হবে না, তা কিন্তু এক কথায় পরিষ্কার। এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে যে প্রতিবাদ গড়ে তুলছে, তাতে মোহাম্মদ ইউনূসের যে শেষের শুরু হয়ে গেছে তা কিন্তু বলাই চলে। আর এই পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে ভারত কিন্তু কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিল, কোনোভাবেই আমাদের দেশের সঙ্গে যারা ছলনা করার, দেশকে যারা অশান্ত করার চেষ্টা করবে, তাদের ভাগ্যে হয়তো ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকে জুটতে পারে। আপনারা কি ভাবছেন? কিভাবে দেখা উচিত ভারতকে এই পুরো বিষয়টা? এই জামাতের মতো সংগঠন যে আরো একবার অ্যাক্টিভ হয়ে গেছে, তাদেরকে কিভাবে কড়া হাতে দমন করা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের জন্য রাখলাম। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।